হতাশ কণ্ঠে বললেন, ভাইজান, এই মেয়ের নজর ভালো না। কাল আমার ছেলের মাথা খারাপ করেছে, সামনে আপনার ছেলের মাথা খারাপ করবে। আমির চৌধুরী স্ত্রীর কথায় রেগে গেলেন, চেঁচিয়ে বললেন, কোথায় কি বলতে হয় এতটুকু কমন সেন্স নেই তোমার? চুপ করো। রুহানি মাথা হেলিয়ে মনে মনে বলল, বেশ হয়েছে, এই শয়তান মহিলাটার গায়ে একটা চল লাগিয়ে দিলে আঙ্কেলটাকে বিরিয়ানি রান্না করে খাওয়াতাম। ফাজিল মহিলা। অরুণিকা উঠে দাঁড়িয়ে বলল, আমার দায়িত্ব আমি নিতে পারবো, আর পরেরটা পরে দেখা যাবে। আগে আপনার ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত জানান। আমি মোহরানা মাফ করে দিয়েছি। মিসেস চৌধুরী ঠোঁট প্রশস্ত করে বললেন, কিছু মানুষ আমার নাতনির নামে কত অপবাদ দিচ্ছিল, লোভী বলেছিল, তারা হয়তো এবার উত্তর পেয়ে গেছে। অরুণিকা রুহানির হাত ধরে বেরিয়ে পড়ল। রুহানি বের হতে হতে বলল, ভাই অরু, এমন টক্সিক ফ্যামিলি হয় নাকি? আমার মতো হাজার গুণ ভালো ওই শয়তানটার আম্মার থেকে। অরুণিকা মৃদু হেসে বলল, সব মা তার সন্তানদের জন্যই ভালো, তবে কিছু মা তো আপন সন্তানদের জন্য ভয়ঙ্কর হয়। কি যে বলিস, এমন মা হয় না। আপন সন্তানের জন্য তো মা বাবা জীবনটাই দিয়ে দেন। ফুফা ফুপি তো তোর জন্যই। রুহানি থেমে গেল। অরুণিকা রুহানির হাত ধরে বলল, ইটস ওকে, এটা আমার মানসিক শক্তি। আমার আত্মার সাথে আরো দুটি আত্মা জড়িত। তারা আমার আত্মার সাথে মিশে আছে, তারা আমার সাথে আছে। রুহানি ক্ষীণ হাসলো, মনে মনে ভাবল, মেয়েটাকে মনের অজান্তে হয়তো অনেক কষ্ট দিয়ে ফেলি, কিন্তু আল্লাহর কাছে আমার সব সময় চাওয়া আমার ওর জীবনটা যাতে বেস্ট হয়। রিক্সা থামলো বাসার গেটের সামনে। রিক্সার ভাড়া মিটিয়ে অরুণিকা ও রুহানি রিক্সা থেকে নেমে গেটে ঢুকতে যাবে, তখনই থমকে দাঁড়ালো। আহনাফ গেট ধরে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটি লাল হয়ে আছে, নাক মুখও রক্তাভ। আহনাফের রাগ কতটা ভয়ঙ্কর সেই সম্পর্কে অবগত অরুণিকা, তবুও সেই নিজেকে সহজ করে আহনাফের বাহু শক্ত করে চেপে ধরে বলল, রাস্তা ছাড়ুন মিস্টার আহনাফ চৌধুরী। আহনাফ অরুণিকার গাল চেপে ধরে বলল, ডিভোর্স দিবি তুই আমাকে? রুহানি আহনাফের হাত ধরে বলল, আমার বোনকে সারুন, নয়তো ঈদ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেব। আহনাফ এক ঝটকায় রুহানির হাত সরিয়ে দিয়ে বলল, হাজব্যান্ড ওয়াইফের মাঝে তুমি কোন সাহসে আসছো? আহনাফের মনোযোগ কিছু সময়ের জন্য রুহানির দিকে ফিরতেই তার হাত আলগা হয়ে এলো। আর সেই সুযোগে অরুণিকা আহনাফের হাতের মুঠোয় নিজের হাত আবদ্ধ করে চমকে দিল আহনাফকে। অরুণিকা এবার হাতের মুঠো শক্ত করল। আহনাফ চোখ ছোট করে তাকালো তার দিকে। কিছু বুঝে ওঠার আগেই সে নিজের সব শক্তি দিয়ে আহনাফের হাত মুড়ে দিল। আহনাফ সাথে সাথেই অরুণিকার হাত ছেড়ে দিল। অরুণিকা তার ঘাড় অবধি চুলগুলো ঠিকঠাক করে বলল, মিস্টার আহনাফ চৌধুরী, এবার আপনি আমার সেই রূপ দেখবেন যা আগে কখনোই দেখেননি, যার হাত থেকে 10 বছরের আবরার বাঁচেনি। আপনি কি করে বাঁচবেন? 16 বছর বয়সে খুন করেছি আপনার ভাইকে, এখন এর চেয়ে ভয়ঙ্করভাবে খুন করব আপনাকে। রুহানি ভীত চোখে তাকালো অরুণিকার দিকে। আহনাফ হেসে বলল, তুই আমাকে মারবি? হ্যাঁ। কান্ট, তুই ভালোবাসিস আমাকে? অরুণিকা ভাবলেশীন ভঙ্গিতে বলল, একদমই না। প্রমাণ কি এখনো পাননি? ডিভোর্স চাইলেই কি প্রমাণ হয়ে যায়? আর আমি তোকে ডিভোর্স দেবই না। আপনি তো বাধ্য মিস্টার। আপনাকে কিভাবে ফাঁসাবো আপনি টেরই পাবেন না। আজ ওয়ার্ন করলাম, এরপর সোজা অ্যাকশন। আহনাফের বাহুতে হালকা ধাক্কা দিয়ে অরুণিকা গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ল। রুহানিও তার পিছু পিছু ঢুকলো। অরুণিকা পেছন ফিরে আহনাফের দিকে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ডিয়ার উড বি এক্স হাজব্যান্ড। এখন আমাকে আগের চেয়ে বেশি প্রিটি লাগছে। বাণীতে তুর্য শেখ। অরুণিকা কথাটি বলেই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুহানিও সেকেন্ড খানিক আহনাফের রাগী মুখের দিকে তাকিয়ে লাফিয়ে উঠে পড়ল। এদিকে আহনাফের হাত মুঠো হয়ে এলো। সে সোজা বাসায় এসে তুর্যের নাক বরাবর ঘুষি মারল। তুর্য আহনাফের ঘুষি ধরে মাটিতে শুয়ে পড়ল। ইভান আর ইমন দুই বন্ধুর অবস্থা দেখে আহনাফকে শক্ত করে চেপে ধরল, কিন্তু আহনাফের সাথে কেউ পারছে না। সে তুর্যের গলা চেপে ধরে বলল, ওরু আমার ওয়াইফ, তোর কোনো অধিকার নেই ওকে কেমন লাগছে বলার।
তুর্য ধাক্কা দিয়ে সরিয়ে দিল আহনাফকে, চেঁচিয়ে বলল, ওকে আমি বোনের চোখে দেখি। আহনাফ, পাগল হয়ে গেছিস তুই? আহনাফ তুর্যের কাঁধ ধরে তাকে দাঁড় করিয়ে বলল। পাগল হয়ে গেছি বিকজ আই লাভ হার। তাহমিদ শীতল কণ্ঠে বলল, তুই ওকে ভালোবাসিস না, আপসেট হয়ে গেছিস তুই, হুশ জ্ঞান নাই আর তোর মধ্যে। ইমন ইভানের কাঁধ ধরে বলল, আমার তো মনে হয় আহনাফ নির্ঘাত নেশা করেছে, দিন দিন এমন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। আহনাফ রাগী দৃষ্টিতে তাকালো ইমনের দিকে। আরাফ এবার আহনাফের কাঁধ ধরে গম্ভীর মুখে বলল, তুই অরুর চুল কেটে দিয়েছিস কার অনুমতি নিয়ে? আমার বউ, আমার কারো অনুমতির প্রয়োজন নেই। ও তোর সম্পত্তি না, ও একটা রক্ত মাংসের মানুষ। তোর কোনো অধিকার নেই ওর সাথে এমন ব্যবহার করার। আমার ভাইকে খুন করেছে। তোর বাবাকে বলিসনি কেন কেস চালু রাখতে? ওকে শাস্তি দেওয়ার জন্য আইন ছিল। তোর বাবা মা মাফ করে দিয়েছিল ওকে, কেস তুলে নিয়েছিল। তাহলে তুই কে ওকে শাস্তি দেওয়া? আর ওর বয়স কম ছিল, এটা হয়তো একটা অ্যাক্সিডেন্ট। আর অরু নিজের মুখে কখনো স্বীকার করেনি ও আবরারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কিন্তু একটু আগে আমাকে বলেছে ও স্বীকার করেছে ওই আবরারকে খুন করেছে। বিরক্ত হয়ে গেছে তোর উপর, তাই বাধ্য হয়ে মেনে নিয়েছে। তাহলে আবরার নিচে পড়লো কিভাবে? এত বড় রেলিং এর ওপারে কিভাবে গেছে ও? কেস করলে বের হতো সেটা, কিন্তু কেস তো তুলে নিল চাচা চাচি। তুই এভাবে ওর ওপর জোরাজোরি করে ওর কাছ থেকে সত্য বের করতে পারবি না। ওর যদি সত্যিই আবরারকে খুন করতো ও স্বীকার করে নিত। এত বছর স্বীকার করেনি, এখন কেন করবে? যদি খুন করেও থাকে তুই এই সত্য পাল্টাতে পারবি না। ডিভোর্স দিয়ে দে ওকে, ওকে ওর মতো ছেড়ে দে। আহনাফ আরাফকে সরিয়ে দিয়ে বলল, আমি আমার অরুকে ছেড়ে দেব? কখনো না। আমি ভালোবাসি ওকে। তাহলে কি করতে চাচ্ছিস তুই? ওকে তীরে তীরে মারতে চাচ্ছি। ভালোবাসার মানুষের সাথে কেউ এমন করতে পারে না। তুর্য তো করতে পেরেছে। তুর্যের চোয়াল শক্ত হয়ে এলো। সে আহনাফের কাছে এসে বলল, আমাকে নিজের লাইফের এক্সাম্পল বানাচ্ছিস কেন? আমি যে কাজ করেছি তার পরিণতি কেমন ছিল জানার পরও তুই কি চাস ওর সাথে এমন হোক? আহনাফ তুর্যের দিকে তাকালো। নিজের চুল নিজে খামচে ধরল সে। এরপর হুড়ি হুড়ি করে নিজের রুমে ঢুকে পড়ল। আহনাফ রুমে ঢুকতেই তুর্য বলল, আহনাফকে আমি সত্যি চিনতে পারছি না। মারাত্মক বাড়াবাড়ি করছে ও। আগে তো এমন ছিল না। আপনার মৃত্যুর পর কেমন পাল্টে গেছে ছেলেটা। ইমন বলল, আর ওকে ও পাগলের মতো ভালোবাসতো, অরুর অ্যাটেনশন নেওয়ার জন্য পাগল হয়ে যেত আহনাফ। আর এখন? তাহমিদ বলল, 5 বছর আগে ওর সাথে যা করেছিল ওটা কি ঠিক হয়েছিল? আমরা তো এখন সবাই ওরুকে ভুল বুঝেছি। আরাফ মাথা নিচু করে বলল, আমিও তো ওকে প্রোটেক্ট করতে পারিনি। এখনো সময় আছে। ইভান, তুই সত্যটা বাসার সবাইকে বলে দে। এরপর অরুকে নিয়ে সবার ভুল ধারণা পাল্টে যাবে। হয়তো ওকে আবার বাসায় নিয়ে আসবে দাদাজান। ইভান বলল, আমি কিছু বলতে পারবো না। আমাকে খুন করে ফেলবে আহনাফ। ও আমার সাথেও ইদানিং অদ্ভুত আচরণ করছে। আমি অর্ণিকার পক্ষে কিছু বললে ওর মাথা খারাপ হয়ে যায়, আমাকে মারতে আসে। যখন তখন ওর মেজাজ বিগড়ে যায়। আমি নিজে ওকে চিনতে পারছি না। রুম বন্ধ করে মেঝেতে শুয়ে আছে আহনাফ। উষ্ণ মেঝেতে অস্থিরভাবে গড়াগড়ি খাচ্ছে সে। মনে হচ্ছে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আহনাফ হামাগুড়ি দিয়ে তার টেবিলের কাছে গিয়ে টেবিল হাতড়ে একটা বই বের করল। বইটা ঝাঁকাতে ভেতর থেকে একটা চাবি মেঝেতে আছড়ে পড়ল। চাবিটা মেঝে থেকে তুলতে গিয়েও হাত কাঁপছে তার। অনেক কষ্টে চাবিটা হাতে নিয়ে সে হামাগুড়ি দিয়ে নিজের শরীরটা টেনে টেনে আলমারির কাছে আসলো। আলমারির ভেতরে একটা লকারটি খুললো চাবি দিয়ে। কিছু একটা বের করলো সে। মিনিট খানিক আহনাফের মুখ আলমারির দরজার আড়ালে ছিল। কি দেখলো কি করলো তা আহনাফ নিজেই ভালো জানে। মিনিট খানিক পর আলমারি বন্ধ করে বিছানার সাথে হেলান দিয়ে বসলো সে।
জোরে জোরে শ্বাস নিচ্ছে আহনাফ। ঠোঁট কামড়ে ধরেছে সে। মাথাটা শক্ত করে চেপে ধরে ফুপিয়ে কাঁদলো বেশ খানিকক্ষণ। এরপর উঠে দাঁড়ালো, ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিল। অনেকক্ষণ মাথা ভিজিয়ে ভেজা শরীরে বেরিয়ে এলো আহনাফ। তোয়ালে দিয়ে মাথা মুছে শার্ট গায়ে জড়িয়ে রুম থেকে বের হলো। তার পঞ্চরত্ন সোফায় বসে আছে গম্ভীর মুখে। তাকে বেরোতে দেখে তুর্য উঠে দাঁড়িয়ে বলল, সরি, আমি তোর কষ্ট। আহনাফ জড়িয়ে ধরল তুর্যকে। তুর্য ভ্যাবাচেকা খেয়ে গেল, বাকিরাও দাঁড়িয়ে গেল। আহনাফ কাপা কণ্ঠে বলল, আমি আর নিজেকে চেঞ্জ করতে পারবো না। আমাকে মাফ করে দিস। আমার জীবন এইভাবেই যাবে। আমি ওরুকে অনেক অনেক বেশি কষ্ট দিব, কারণ ওকে কষ্ট না দিলে আমি শান্তি পাবো না। আর আমার শান্তি প্রয়োজন, খুব বেশি প্রয়োজন, নয়তো আমি পাগল হয়ে যাব। আহনাফ তুর্যকে ছেড়ে দিয়ে বলল, আমি ওর চুল কেটে দিয়েছি, তাই আজ ও চৌধুরী ম্যানশন গিয়ে ডিভোর্স চেয়ে এসেছে। বাবা ফোন করে বলেছে আমি যাতে কাগজ রেডি করার জন্য তার সাথে দেখা করি, কিন্তু আমি ওকে ছাড়বো না। আমি ওরুকে কখনো ছাড়বো না। ওকে ভালোবাসবো, আমি আমার মতো করে ভালোবাসবো। জানিস ও কি বলেছে? ও বলেছে আমাকে আবরারের মতো খুন করবে। ঠিক আছে, করুক খুন, আমি ওর হাতে খুন হতে চাই, এরপরই আমার শান্তি হবে। আহনাফ বেরিয়ে পড়ল বাসা থেকে। তুর্য চিন্তিত মুখে তাকিয়ে রইল আহনাফের যাওয়ার দিকে। শিরিন সুলতানা এক প্যাকেট মিষ্টি নিয়ে ঘরে ঢুকলো। স্বামীর মুখে হুট করে মিষ্টি পুড়ে দিয়ে বললেন, ওই মেয়ে থেকে পিছু ছুটছে আমাদের, এখন তো মিষ্টি মুখ করার সময়। আমির চৌধুরী স্ত্রীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বললেন, তোমার ছেলের কি হবে ভেবেছো? কি হবে? ওর জন্য তো আজ আনন্দের দিন। ডিভোর্স হলে আমি জয়িতার সাথে আমার আহুর বিয়ে দেব। এই বলে তিনি বাসা থেকে বেরিয়ে অষ্টম তলায় চলে এলেন। অষ্টম তলায় বেল দিতে মিসেস তৌসিফ দরজা খুলে শিরিন সুলতানাকে দেখে অবাক হলেন। তাকে কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়ে মিসেস শিরিন বাসায় ঢুকে তার মুখে মিষ্টি পুড়ে দিয়ে এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে বললেন, বলেছি না এই মেয়ের কাছ থেকে আমি আমার ছেলেকে মুক্ত করেছি তো। মিসেস তৌসিফ হতাশ কণ্ঠে বললেন, সংসার তো অরুণিকার ভাঙছে না, ভাঙছে আহনাফের মনও। আমি জানি না তুমি কিভাবে এসব সহ্য করছো। আহনাফ অরুণিকার জন্য দেশের বাইরে না গিয়ে সেই ইউনিভার্সিটির লেকচার হিসাবে ঢুকেছে যেখানে অরুণিকা পড়বে। অরুণিকা আহনাফের পিছু নিচ্ছে না, আহনাফ বারবার অরুণিকার পিছে আসছে। এর অর্থ কি দাঁড়াচ্ছে শিরিন? শিরিন সুলতানা বিরক্ত মুখে বললেন, আমার জানতে হবে না এত কিছু। আমি শুধু ওই মেয়েকে আমার ছেলের জীবনে চাই না, মানে চাই না। শিরিন সুলতানা হনহনিয়ে বেরিয়ে গেলেন। এরপর লিফটে উঠতে মিসেস তৌসিফের চোখাচোখি হলেন। লিফট বন্ধ হওয়ার আগ পর্যন্ত মিসেস তৌসিফ দরজার কাছে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে শিরিন সুলতানার দিকে তাকিয়েছিলেন। লিফট বন্ধ হতে শিরিন সুলতানা বাঁকা হাসলেন আর মনে মনে বললেন, ওরুকে আহনাফের জীবন থেকে নয়, এই চৌধুরী ম্যানশন থেকে সরিয়ে দেব আমি। আমার অতীতের কোনো অংশ আমার বর্তমানে থাকতে পারবে না। আহনাফের ব্রেন আমার ইচ্ছাতেই চলবে। আমি যা বলবো ও তাই করবে। আমার ছেলে আহনাফ মায়ের কথা ফেলতে পারবে না। ও অরুণিকাকে ডিভোর্স দেবেই। এদিকে মিসেস তৌসিফ ফোন হাতে নিয়ে সোফায় বসলেন। কল লিস্ট ঘেটে ছেলের নাম্বারে ডায়াল করলেন। কয়েকবার রিং হতেই ওপাশ থেকে তাহমিদের কণ্ঠ ভেসে এলো। মিসেস তৌসিফ বললেন, অরুকে আহনাফের কাছ থেকে দূরে রাখিস, আমার কেন যেন ভয় হচ্ছে। তাহমিদ অবাক হয়ে বলল, কি বলছো মা? আমি জানি না কি বলছি, তবে আমার মনে হচ্ছে আহনাফ অরুণিকার সাথে অনেক খারাপ কিছু করবে। ভালোবাসে ও অরুকে? না, আহনাফ অরুণিকাকে ভালোবাসে, তবে শিরিনের ছেলে অরুণিকাকে ভালোবাসে না। আমি অনেক দিন ধরেই তোকে একটা জরুরি কথা বলতে চাচ্ছি। তোকে বাসায় আসতে বলবো না, এখানে সেই কথা বলা ঠিক হবে না, কিন্তু তোকে একাও বলতে চাই না। তুই আর আরাফ একসাথে থাকলে ভালো হবে। আমাকে একটু বাইরে কোথাও সময় দে। কি বিষয় মা? আমাকে ভয় পাইয়ে দিচ্ছ তুমি। আহনাফ ও শিরিনের বিষয়ে, কিন্তু তোকে এখানে বলা সম্ভব না। দেখা কর আমার সাথে। এখানে তোর দাদা দাদু আছেন, ওনারা শুনলে অনেক চিন্তা করবেন। তাহমিদের চিন্তা যেন আরো বেড়ে গেল। সে কল কেটে ধীর পায়ে হেঁটে আহনাফের রুমের কাছে এসে দাঁড়ালো। দরজায় তালা দেওয়া।
আহনাফ বাইরে বের হলেই রুমের দরজা তালা মেরে যায়। কিন্তু কেন? আগে তো এমন করতো না। এই রুমে এমন কি আছে যেটা তালা দিয়ে রাখতে হবে? আর সে আলাদা রুমই বা কেন নিয়েছে? আগে তো আরাম বা তুর্যের সাথে রুম শেয়ার করতো, কিন্তু এখন কেউ তার রুমে 5 মিনিট এসে বসলে সে চিড়চিড় করে ওঠে। আহনাফের গত 5 বছরে অনেক পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা ভয়ঙ্কর। আরাফও এই বাসায় এসেছে তার মায়ের হত্যার প্রতিশোধ নিতে, কিন্তু সে এতটা ভয়ঙ্কর রূপে নিজেকে প্রকাশ করছে না।